একটা কোয়েশ্চেনে প্লাজমা লেমা নিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 26 ব্যাচের উদ্দেশ্যে, এবং তোমরা জানো ইতিমধ্যেই 20 তারিখে ফাইনাল এক্সাম, মানে এন্ড অফ দ্য এক্সাম, বায়োলজি সাবজেক্টের লাস্ট পরীক্ষা জীবনের এসএসসি পর্যায়ে। সো আজকে আমরা একটু চেষ্টা করব বায়োলজি পরীক্ষাটা যাতে সবচেয়ে ভালো হয়, এবং কয়েকটা কুইক সাজেশন বলতে পারি, বা কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য হোল 7th চ্যাপ্টার। ঠিক আছে, যে আমরা জানি যে এসএসসি 26 এর এখন মাত্র 7টা চ্যাপ্টার, এবং সেই 7টা চ্যাপ্টারের মধ্যে এখানে এই বোর্ডে এমনভাবে সাজানো হয়েছে 5টা। যদি মানে এইটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, যদি আরো প্রয়োজন হয় এরকম টাইপ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো অ্যাকচুয়ালি এই একটা বোর্ডের মধ্যেই আমরা একই সাথে পাইতেছি এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট যেগুলা ওগুলাই শুধু, এবং একই সাথে পাইতেছি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, একই সাথে পাইতেছি সিকিউ, এবং একই সাথে পাইতেছি হচ্ছে 2 মার্কের কোয়েশ্চেন গুলো একটা বোর্ডে। ক্যান ইউ ইমাজিন? সো এভাবে সাজানো হয়েছে। সো পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, এবং এখন শুরু করি। ফার্স্ট অফ অল চ্যাপ্টার 2 থেকেই শুরু করা যাক। যে একটা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোয়েশ্চেন হচ্ছে সেন্ট্রোমিয়ার কি। সো এই সেন্ট্রোমিয়ার আমরা জানি সবাই, যে ক্লাস 4 এর বাচ্চারা জানে যে ক্রোমোজোম, যেটা ক্রোমোজোমের ভেতরে যে একটা অংশ যেটা দুইটা ক্রোমাটিডকে যুক্ত করতে সহায়তা করে, সেটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার, রাইট? অর্থাৎ দুইটা ক্রোমাটিডকে ক্রোমোজোমের যে অংশ একত্রিত করে সেটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার, রাইট? এখন সো আমরা এই সেন্ট্রোমিয়ার যেটা পড়লাম, এই সেন্ট্রোমিয়ারের সাথে লিঙ্ক করে আমরা চলে যেতে পারি চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3 এ আমরা অলরেডি পড়ছি স্পিন্ডল ফাইবার নিয়ে, ট্রাকশন ফাইবার নিয়ে। সো এই দুইটা জ্ঞানমূলক প্রশ্ন খুবই পরীক্ষা আসে। দেখা যায় যে এই ট্রাকশন ফাইবার জানার আগে স্পিন্ডল ফাইবারটা জানা দরকার। এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর, এবং এই স্পিন্ডল ফাইবার আমরা অলরেডি জানি যে হচ্ছে উদ্ভিদ কিংবা যে জানি যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় মাইক্রোটিবিউলের মাধ্যমে। যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, সেই স্পিন্ডল যন্ত্রের দুই মেরু, মানে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত যে তন্তুটা থাকে, সেই তন্তুটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু, রাইট? সো এই স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তুর কিছু নির্দিষ্ট তন্তু, আচ্ছা আরেকবার বলি, যে একটা স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র, ধরা যাক এটা স্পিন্ডল যন্ত্র, এবং এই স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে স্পিন্ডল তন্তুর মতো যেসব অংশ থাকে, সেসবগুলোকে আসলে স্পিন্ডল তন্তু বলা হয়, স্পিন্ডল ফাইবার। এবং এই কিছু সংখ্যক বা নির্দিষ্ট কিছু স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজোম যেসব থাকে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অলরেডি আমরা পড়ছি, সেই সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে কিছু নির্দিষ্ট স্পিন্ডল তন্তুর মধ্যে। ধরা যাক এখানের মধ্যে ক্রোমোজোমটা আকৃষ্ট আছে, এখানে নাই, এখানে আছে। অর্থাৎ স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট স্পিন্ডল তন্তুর মধ্যে যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আকৃষ্ট থাকে, তখন সেই সব স্পিন্ডল তন্তু যেসব গুলোর মধ্যে আকৃষ্ট আছে, সেসব স্পিন্ডল তন্তুকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার স্পিন্ডল ফাইবার এন্ড ট্রাকশন ফাইবার। এন্ড দেন যেটা আসে কোয়েশ্চেন, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কি। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সবাই জানে যে এক প্রস্থ ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে এবং দুই প্রস্থ ক্রোমোজোমকে ডিপ্লয়েড বলে। আমার কাছে এই সংখ্যাটা সবচেয়ে ইজি লাগে। ওয়েল, জানি না আপনারা কিভাবে পড়েছেন, বাট এটা একটু বেশি ইজি এবং অ্যাডভান্স। এন্ড এটার সাথে আমরা লিঙ্ক করে চলে যেতে পারি চ্যাপ্টার 11 এ। সেটা কি? পরাগরেণু। ওয়েল, অনেকে ভাবে যে পরাগরেণু একটা জনন কোষ বা গ্যামেট। ওয়েল অ্যাকচুয়ালি অনেকে আবার এটা ভাবে যে পরাগরেণু একটা জনন মাতৃকোষ। এটা আসলে পুরো ভুল ধারণা। যে পরাগরেণু এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা জনন কোষ না, এটা পুংকেশরের একটা ক্ষুদ্র অণু বা কণা বলা যায়। যে পুংকেশরের ক্ষুদ্র একটি কণা কি
বলা হয় পরাগরেণু। এবং এই পরাগরেণুর ভেতরে যে পরাগধানী থাকে, সেই পরাগধানীর ভেতরে যে আমরা যখন একটু প্রস্থচ্ছেদে কেটেছিলাম তখন কিন্তু দেখতে অনেকটা এরকম হয়েছিল, রাইট? এবং এই পরাগধানীর ভেতরে যে মাইক্রোস্পোরন জাম থাকে, সেই মাইক্রোস্পোরন জামকে আসলে জননমাতৃ কোষ বলা যেতে পারে, বাট পরাগরেণুকে কখনোই জননমাতৃ কোষ বলা যায় না। এবং এটা কোনো ডিপ্লয়েড হ্যাপ্লয়েড তো চিন্তাই আসে না, বাট ডিপ্লয়েডের সাথে এটা রিলেশন করা হচ্ছে এই কারণে যে অনেকে ভাবে যে এটা পরাগরেণু একটা ডিপ্লয়েড, বাট এটা ডিপ্লয়েড না, এটার ভিতরে যে মাইক্রোস্পোরন জাম থাকে সেটা ডিপ্লয়েড। তাহলে পরাগরেণুর সংজ্ঞাটাও আশা করি ক্লিয়ার, যে পুংকেশরের ভেতরে যেসব কণাগুলো থাকে সেগুলো পরাগরেণু, ক্ষুদ্র কণাগুলো থাকে। এন্ড এরপরে হচ্ছে ও হ্যাঁ, আরেকটা যেটা, যে চ্যাপ্টার 11-এ যেবার আমরা সিকিউতে জাম্প করি, সিকিউ যে এখান থেকে মূলত এরকম ধরনের কোশ্চেনই আসে যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিস, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এবং পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট মিলনের পরবর্তী যে কার্যক্রম সেগুলো থাকতে পারে, জানতে চাইতে পারে। সো এটাই ছিল আসলে পরাগরেণু চ্যাপ্টার 10-এর যেসব সিকিউ। আর এসব সিকিউ আসলে যেভাবে থাকে আপনারা যদি দেখেন যে গ আর ঘ, সেখানে আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে এরকম ধরনের আসলে সিকিউ থাকে, যে বলা হয় যে মিলনের পর কি হবে, বা মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিস। এরপরে আসি আমরা এখানে চ্যাপ্টার 3-তে জাম্প করি। ইন্টারফেস কি, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেস আমরা অনেকেই ভুলে যেতে পারি, বাট ইন্টারফেস মানে বইয়ে অত মানে কোনো বোর্ড দাগ দিয়ে লেখা নাই যে ইন্টারফেস। আমরা সবাই জানি প্রো মেটাফেস, মেটাফেস, এগুলো বোর্ড দাগ দিয়ে দেওয়া, বাট ইন্টারফেস কিন্তু বোর্ড দাগ দেওয়া। ইন্টারফেস এটা হচ্ছে কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতিমূলক পর্যায়, সেটাকে বলা হয় ইন্টারফেজ, ইন্টারফেজ পর্যায়। এই থেকে যে এমসিকিউটা আসতে পারে সেটা হচ্ছে অ্যাস্টার রে উৎপন্ন হয় কোন পর্যায়ে? অ্যাস্টার রে উৎপন্ন হয় হচ্ছে প্রো মেটাফেজ থাকে। ওয়েল, অ্যাস্টার রে কি? ওই যে প্রাণী কোষে, নট উদ্ভিদ কোষে, প্রাণী কোষে যেসব সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওল যখন স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে অবস্থান করে এবং প্রোমেটাফেজ ধাপে সেই সেন্ট্রিওলটা যে রশ্মি বিচ্ছুরিত করে সেগুলোকে আসলে অ্যাস্টার রে বলা হয়। সো অ্যাস্টার রে উৎপন্ন হয় প্রোমেটাফেজ ধাপে, দ্যাটস ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি চ্যাপ্টার 3 শেষ, এখন আমরা যদি চ্যাপ্টার এখন যদি আমরা চ্যাপ্টার 1-এ চলে যাই, সেখানে ফার্স্টে খুবই গুরুত্বপূর্ণ একটা কমন একটা প্রশ্ন, যেটা জ্ঞানমূলক রাস্তা দেখা যায় আবার অনুধাবন রাস্তা দেখা যায়, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি কি এবং এটা কেন প্রয়োজন। ওয়েল, আসলে নেস্টেড হায়ারার্কি হচ্ছে যে আমরা দেখছিলাম যে কোন একটা প্রাণীকে বা কোন একটা জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসের জন্য যেসব ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক চিহ্নিত 7টি কোড বা ধাপ রয়েছে, সেই 7টা ধাপের দিকে যদি লক্ষ্য করি, সেই 7টা ধাপের প্রত্যেকটা উপরের ধাপগুলো একটা বড় সেট, এবং তার নিচের ধাপগুলো বা পরবর্তী ধাপগুলো হচ্ছে সেই বড় ধাপের উপসেট, এবং বা নেস্টেড আকারে থাকে, যার কারণে এটাকে আসলে নেস্টেড হায়ারার্কি বলা হয়। মানে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে নেস্টেড হায়ারার্কি বলা হয়, কারণ এখানে প্রতিটা বড় ধাপগুলো বা উপরের ধাপগুলো তার নিচের ধাপের বড় সেট এবং নিচের ধাপগুলো বড় ধাপের উপসেট, বা এরকম একটা সেটের ভিতরে অনেক সেটগুলো নেস্টেড বা আর কি উপসেট আকারে থাকে এরকম। সো এই জন্য একে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এবং এটা কেন প্রয়োজন? আচ্ছা, ওই 7টা কোড যেটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক চিহ্নিত 7টা কোড, সেটা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, সবাই জানি, বইয়ে দেওয়া আছে চ্যাপ্টার 2-এর, সরি চ্যাপ্টার 1-এর। সো এটা কেন প্রয়োজন? কোনো একটা প্রাণীর বিবর্তন বা কোনো একটা প্রাণীর প্রজাতি পর্যায়ে, অর্থাৎ মানে ধরা যাক যে এখনকার হাঙর, যে মানে এখনকার হাঙর বা ধরা যাক এখনকার কোনো একটা জীব, ধরা যাক কুকুর, বিড়াল, এসবগুলা কিন্তু অনেক আগে প্রজাতি
ভিন্ন ভিন্ন ছিল, যদিও একই জীব ছিল, বাট বিবর্তনের মাধ্যমে এরা বর্তমানের কুকুরে, আধুনিক কুকুর বলা যায়, আধুনিক বিড়াল এখনকার যেসব, সেভাবে পরিণত হয়েছে। কিন্তু এর আগে এর অনেকগুলো প্রজাতি ছিল। সো সেটা জানার ক্ষেত্রে আমরা নেস্টেড হায়ারার্কি ব্যবহার করতে পারি, বা কোনো একটা জীবের নামকরণের ক্ষেত্রে নেস্টেড হায়ারার্কি। এরপর আসি এমসিকিউ এ। এখানে যেটা আসতে পারে আইসিজেডএন এবং আইসিবিএন। আমরা জানি যে বায়োলজির দুইটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জুলজি এবং বোটানি। আছে জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা এবং বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা। সো এই দুইটার ফুল ফর্মটা জানতে হয়। আইসিজেডএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এবং এই চ্যাপ্টার 1 থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে রাইবোজোম, যেটা প্রোটিন সংশ্লেষ করে, এবং পরীক্ষাটা আসতে পারে যে কোনটি প্রোটিন সংশ্লেষ করে, সেটা হচ্ছে রাইবোজোম। কি প্রক্রিয়া করে সেটা যদি জেনে রাখি, সেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। এবং এটা আমরা ইন্টারমিডিয়েটে যাব, বলে অনেকেই হয়তো জানতে পারে এটা। অ্যান্ড এরপরে আমরা চ্যাপ্টার 1 থেকে জাম্প করি চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন কি আসলে। ওয়েল, ফসফোরাইলেশন আর ফটোফসফোরাইলেশন শব্দটা যদিও সেম, বাট কোয়াইট ডিফারেন্ট, বিকজ ফসফোরাইলেশন একটা রাসায়নিক বিক্রিয়া আর ফটোফসফোরাইলেশন একটা প্রক্রিয়া। আচ্ছা, সো ফসফোরাইলেশন হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাডিনোসিন এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত করার জন্য যে বাইরে থেকে যে শক্তি প্রদান করা হয়, সেটাকে আসলে বলা হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে আসলে বলা হয় ফসফোরাইলেশন। আর ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া। এখন আমরা এমসিকিউতে দেখি যে সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত। এটা পরীক্ষা আসতে দেখা যায়, সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড আর চ্যাপ্টার 4 এর একটা খুবই গুরুত্বপূর্ণ, যে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত, সেটা হচ্ছে 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এবং ক্রেবস চক্রে 24 অণু এটিপি তৈরি হয়। দ্যাটস ইট। এখন আমরা যদি একটু সিকিউ নিয়ে কথা বলি, এবং লাস্টে এটা একটা পড়ে গেছে যে প্লাজমা লেমা কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক কোশ্চেন। প্লাজমা লেমার আরেকটা নামও হতে পারে কোষ ঝিল্লি, বা আরেকটা নাম হতে পারে প্লাজমা মেমব্রেন। তো আমরা যদি একটু দেখি যে 2025 সালে এখানে একটা কোশ্চেনে প্লাজমা লেমা নিয়ে আসছে। সো তোমাদের হয়তো আসতে পারে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সো বলা যাবে। সো প্লাজমা লেমা কি, এটা চ্যাপ্টার 2 এ দেওয়া আছে। সেটা হচ্ছে যে প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট একটি স্থিতিস্থাপক পর্দা, সেটাকে আসলে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। এবং এটা কিন্তু একটা বৈষম্যভেদ্য পর্দা। এর আগে ক্লাসে বলা হয়েছে বৈষম্যভেদ্য পর্দা কি, এবং এটা একটা স্থিতিস্থাপক পর্দা অ্যাজ ওয়েল। এবং এই কোষ ঝিল্লির ভাঁজকে বা প্লাজমা লেমাও বলতে পারে, প্লাজমা লেমার ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাম। এখন এখান থেকে যে কোশ্চেনগুলো আসে চ্যাপ্টার 2 এর, ভাই ছাইরো না কোনোভাবে, সেটা হচ্ছে এই যে দেখো এসএসসি 25 এর একটা কোশ্চেন। এখানে এই ঐচ্ছিক পেশি অনেক, এখান থেকে সেম কোশ্চেন আসছে 2020 সালে, সেম, যেটা চ্যাপ্টার 2 এর। এটা পুরো মুখস্থ হয়ে যাবে, পুরো মুখস্থ একদম ঝরঝর, বুঝে গেল। দ্যাটস ইট, আর তেমন কিছু নেই। আর চ্যাপ্টার 2 এর একটা জিনিস আছে যে ফ্লোয়েম টিস্যুর ভেতরে যে সিব কোষ আছে, সেই সিব কোষের ভেতরে আমরা দেখি এই যে সিব কোষ। এই সিব কোষের যেসব কাজ, এই সিব কোষে যেসব সঙ্গী কোষটা থাকে, সেই সঙ্গী কোষের কাজটা জানা লাগবে। এবং এই সিব কোষের ভেতরে যে সিব নলটা থাকে, সেই সিব নলে যে গ্যালোজ পদার্থ জমা হয় শীতকালে, সেই জিনিসটা কি, সেটাও কোশ্চেন আসতে পারে। সো দ্যাটস ইট, এটাও ইম্পর্টেন্ট ছিল চ্যাপ্টার 2 এর জন্য। এবং এরপরে একটা ভিডিও দেওয়া হচ্ছে যেটা পরীক্ষায় মানে আসার জন্য অনেক ফেভারিট একটা জিনিস। যদি আপনারা এরকম কাইন্ড অফ ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ, দ্যাট উইল বি অল।